দর্শক, আজ একটি এমন স্থানে দাঁড়িয়ে আছি যেটি ব্রিটিশ আমলের সেই নির্মম অত্যাচারের ইতিহাস। প্রত্যেকটি ইট, দেওয়ালের প্রত্যেকটি ইট, প্রত্যেকটি রুম এখনও সাক্ষ্য দেয় সেই নির্মম ইতিহাসের কথা। কৃষকদের জোরপূর্বকভাবে নীল চাষ করানো হতো, তাদেরকে ধান চাষ থেকে বিরত রেখে নীল চাষে অগ্রসর করানো হতো এবং কৃষকদের ঘরে খাবার থাকতো না, তবুও তারা বাধ্য হয়ে নীল চাষ করত। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো নীলফামারীর নীল চাষের ইতিহাসের সেই নীলকুঠি। আমাদের সঙ্গে থাকুন, আমি আক্কাস বীর আশরাফ আপনাদের সঙ্গে রয়েছি। চলুন ঘুরে দেখি নীলফামারীর সেই বিখ্যাত নীলকুঠির। আজ আমরা এমন একটি স্থানের গল্প জানাবো যার নামের সঙ্গে জড়িয়ে আছে বাংলার কৃষকের কান্না, সংগ্রাম এবং প্রতিরোধের ইতিহাস। আমরা কথা বলবো নীলফামারীর ঐতিহাসিক নীলকুঠি নিয়ে। যখন আমরা নীলফামারীর নাম শুনি তখন অনেকেই ভাবি এটি কেবল বাংলাদেশের একটি জেলা, কিন্তু খুব কম মানুষ জানেন এই জেলার নামের মধ্যেই লুকিয়ে আছে 200 বছরের বেশি পুরনো ইতিহাস। দর্শক, আমার ভাবতেই অবাক লাগে, আমার ঘরে ধান নেই, চাল নেই, আমার পুরো পরিবার ক্ষুধায় অনাহারে দিন কাটাচ্ছে, অথচ আমি কোনো ধরনের শস্য আবাদ করতে পারবো না যাতে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি। ঠিক এমনভাবে অত্যাচার করা হতো এই বাংলার জমিনের নিরীহ কৃষকদের। সেই ইতিহাসের কথা বলছি দর্শক, সেই 1800-1700 সালের সেই ভয়ঙ্কর ইতিহাসের কথা বলছি, যেখান থেকে সৃষ্টি হয়েছিল নীল বিদ্রোহ। আজ আমি দাঁড়িয়ে আছি যে নীলকুঠিরে, এই কুঠির সেই ইতিহাসে সাক্ষ্য দিচ্ছে। ধারণা করা হয় একসময় এই অঞ্চলে ব্রিটিশদের অসংখ্য নীল খামার ছিল। সেই নীল খামার শব্দ থেকেই ধীরে ধীরে নীলফামারী নামের উৎপত্তি। যদিও ইতিহাসবিদদের মধ্যে এ নিয়ে কিছু মতভেদ রয়েছে, তবুও স্থানীয়ভাবে এই ব্যাখ্যার সবচেয়ে বেশি প্রচলন। ভাবতেই একটা অন্যরকম শিহরণ কাজ করছে। ঠিক এই বারান্দার এই বেলকনি দিয়ে একসময় ইংরেজরা হেঁটে যেতেন এবং তারা শাসন করতেন এই অঞ্চলটাকে, এবং এখানকার কৃষকদেরকে অত্যাচার করতেন এবং বাধ্য করতেন তারা জোরপূর্বক নীল চাষ করতে। দর্শক, এই কথাটি বলতে গেলেই বুকটা কেঁপে ওঠে। ভাবুন তো সেই সময়কার অত্যাচারের কথা। আজ থেকে প্রায় 200 বছর আগে বাংলার মাটিতে শুরু হয় এক ভিন্ন ধরনের শোষণ। বন্দুকের গুলি নয়, যুদ্ধের কামান নয়, এবার অস্ত্র ছিল নীল রং। ইউরোপের বাজারে তখন প্রাকৃতিক নীল রঙের ব্যাপক চাহিদা। কাপড় রাঙাতে এই নীলের ব্যবহার ছিল অপরিসীম, আর সেই চাহিদা পূরণ করতে ব্রিটিশ বণিকরা বাংলার উর্বর জমির দিকে কুনজর দেন। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। নীল চাষ করে কৃষকরা লাভবান হতেন না, বরং জমির উর্বরতা কমে যেত, খাদ্য উৎপাদন কমে যেত, ঋণের বোঝা বাড়ত। তবুও কৃষকদের বাধ্য করা হতো নীল চাষে। এই পুরো ব্যবস্থার কেন্দ্র ছিল নীলকুঠি। নীলকুঠি ছিল একদিকে নীল প্রক্রিয়াজাতকরণের কারখানা, অন্যদিকে ব্রিটিশ নীলকরদের প্রশাসনিক কেন্দ্র। এখান থেকেই কৃষকদের উপর চাপ সৃষ্টি করা হতো, এখানেই হিসাব নিকাশ হতো, এখানেই তৈরি হতো নীল রং। একবার টাকা নিলে তাকে বাধ্যতামূলক নীল চাষ করতেই হতো।
যদি কেউ অস্বীকৃতি জানাতো তাহলে শুরু হতো মারাত্মক নির্যাতন। ইতিহাসের বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় কৃষকদের মারধর করা হতো, কৃষকদের জমি দখল করা হতো, এমনকি মিথ্যা মামলা কৃষকদের হয়রানি করা হতো। বাংলার গ্রাম অঞ্চলে তখন নীলকরের নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ত, কিন্তু অত্যাচার চিরদিন টিকে থাকে না। ধীরে ধীরে কৃষকদের মধ্যে ক্ষোভ জমতে শুরু করে। তারা বুঝতে পারে আলাদা আলাদা লড়াই করে লাভ নেই, সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। 1859 সালে শুরু হয় বাংলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই বিদ্রোহ। শুধু অর্থনৈতিক আন্দোলন ছিল না, এটি ছিল আত্মমর্যাদার রক্ষার সংগ্রাম। হাজার হাজার কৃষক নীল চাষ করতে অস্বীকৃতি জানায়। আমি তীব্র ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি সেই সকল রাজা এবং জমিদারদেরকে, কারণ তারা এই বাংলার এবং ওপার বাংলার নিরীহ প্রজাদেরকে তুলে দিয়েছিল সেই অত্যাচারী ইংরেজদের হাতে, এবং সেই অত্যাচারী ইংরেজরা এত পরিমাণ অত্যাচার করেছিল যে অনেক মানুষ সেই অত্যাচারে মারা গিয়েছিল। সেই সময়কার কথা বলতেছি আমি। আমরা আজ সেই ইতিহাসে দাঁড়িয়ে আছি, যে ইতিহাস আমরা শুধুমাত্র বইয়ে পড়েছি, নিজ চোখে এখন দেখতে পাচ্ছি। একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। তারা ঘোষণা করে প্রয়োজনে জীবন দেব, কিন্তু আর নীল চাষ করব না। এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে বাংলার বিভিন্ন অঞ্চলে। রংপুর, দিনাজপুর এবং বর্তমান নীলফামারী এলাকাও এই আন্দোলনের প্রভাব থেকে বাইরে ছিল না। কৃষকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ ব্রিটিশ প্রশাসনকে চিন্তায় ফেলে দেয়। প্রথমবারের মতো তারা উপলব্ধি করে সাধারণ কৃষকরাও সংগঠিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। নীল বিদ্রোহের ফলে বিষয়টি ব্রিটিশ সরকারের নজরে আসে। গঠন করা হয় তদন্ত কমিশন। তদন্তে কৃষকদের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে নীল চাষের জবরদস্তি অনেকাংশে কমে যায়, যদিও কৃষকদের কষ্ট পুরোপুরি শেষ হয়নি, কিন্তু এটি ছিল শোষণের বিরুদ্ধে একটি ঐতিহাসিক বিজয়। বন্ধুরা, ইতিহাসের আরেকটি মজার দিক হলো লোককাহিনী। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে আজও দেবী চৌধুরানীর গল্প প্রচলিত আছে। অনেকে বিশ্বাস করেন এই অঞ্চলের ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। যদিও বাস্তব ইতিহাস এই লোককাহিনীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তবুও এসব গল্প প্রমাণ করে মানুষের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা কত গভীর ছিল। সময়ের স্রোতে ব্রিটিশ শাসন শেষ হয়ে গেছে, নীল চাষও ইতিহাসের অংশ হয়ে গেছে, কিন্তু নীলফামারীর এই নীলকুঠি আজও দাঁড়িয়ে আছে অতীতের নীরব সাক্ষী হয়ে। আজ যেখানে গেলে দেখা যায় ভাঙ্গা দেয়াল, জরাজীর্ণ স্থাপনা এবং সময়ের ক্ষতচিহ্ন। যে ভবন এক সময় ক্ষমতা ও শোষণের প্রতীক ছিল, আজ সেটি পরিণত হয়েছে ইতিহাসের স্মৃতিতে। পুরনো দেওয়ালগুলো যেন নীরবে বলছে 200 বছরের আগের গল্প। সেই কৃষকদের গল্প যারা অন্যায়ের সামনে মাথা নত করেনি, সেই মানুষের গল্প যারা নিজেদের অধিকার রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখেছিল। দুঃখের বিষয় হলো আমাদের দেশে অনেক ঐতিহাসিক স্থাপনার মতো এই নীলকুঠিও পর্যাপ্ত সংরক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ইতিহাস কখনো ইট পাথরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ইতিহাস বেঁচে থাকে মানুষের স্মৃতিতে। নীলফামারীর এই নীলকুঠি আমাদের মনে করিয়ে দেয়, অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের শক্তির তার চেয়ে অনেক বড়। এটি আমাদের শেখায় যে অধিকার আদায় করতে হলে সাহস থাকতে হবে। এটি আমাদের শেখায় যে শোষণ কখনো চিরস্থায়ী নয়।
দর্শক, আপনারা কখনো যদি নীলফামারী আসেন অবশ্যই এই নীলকুঠির ভ্রমণ করে যাবেন, কারণ এখানে আসলে আপনাদের একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। সেই 200 বছর আগের যে ইতিহাস, যে ভয়ঙ্কর নির্যাতনের ইতিহাস, এখানে আসলে সেটার একটা অনুমতি পাবেন। তো এতক্ষণ আপনারা দেখছিলেন ত্রিপাথিক বাংলা, আর আমি ছিলাম আপনাদের সাথে আকাশ বিন আশরাফ। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে চলে যাবেন। ধন্যবাদ।